ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে এখন সবার মনে একটা প্রশ্ন জাগছে যে আসলে কারা কারা ভোট দিতে পারবেন। তার কারণ যেই ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে প্রচুর রয়েছে ডিলিটেড ভোটার এবং আন্ডার অ্যাডজুডিকেশন তো প্রচুর রয়েছে। তার কারণ প্রায় 60 থেকে 61 লক্ষ ভোটার রয়েছেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, অর্থাৎ তারা বিচারাধীন অথবা তারা বিবেচনাধীন, দুটার মধ্যে যে কোনো একটা আপনি বলতে পারেন। অথবা যেই সমস্ত ভোটারদের ভাগ্য এখন বিচারকদের হাতে ঝুলে রয়েছে, অর্থাৎ তারা এমনটা হতে পারে তারা তাদের নাম অ্যাপ্রুভও করতে পারে, আবার এমনটাও হতে পারে যে তারা তাদের নামটাকে ডিলিটও করে দিতে পারে। তো সেক্ষেত্রে 3টি নতুন ক্যাটাগরি যুক্ত করেছে নির্বাচন কমিশন। এবং কারা কারা ভোট দিতে পারবেন চলুন জেনে নিই। তবে তার পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুরা। আপনাদের একটি লাইকই আমাদের ভিডিওটিকে আরও হাজার জনের কাছে পৌঁছতে সাহায্য করে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন, এবার ভোটারদের বর্তমান স্ট্যাটাস এবং বিভাগসমূহ। ভোটারদের মূলত 3টি ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে। আপনার নামের পাশে কি লেখা রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে ফ্রেশ ক্যাটাগরি। ফার্স্টেরটা কি তাহলে? ফ্রেশ ক্যাটাগরি। এই তালিকায় ভোটাররা সবথেকে নিরাপদে অবস্থান রয়েছেন যদি আপনার নামের পাশে বা উপরে কোনো বিশেষ রকমের রিমার্কস না থাকে। দেখুন, এর আগে একটা ভিডিওতে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমার নামের পাশে তো কিছু লেখা নেই, তাহলে আমি কি ভাববো, আমি কি ভোট দিতে পারবো কি পারবো না? আপনাদের জানিয়ে দিই যে আপনাদের নামের পাশে যদি বিশেষ কোনো রিমার্কস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তবে ধরা যাবে যে আপনি ফ্রেশ ভোটার, অর্থাৎ আপনার ভোটদানে কোনো বাধা নেই। এবার দ্বিতীয়টাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিচারাধীন অথবা আন্ডার অ্যাডজুডিকেশন। এই ক্যাটাগরিটি বেশ জটিল। যাদের নামের পাশে এই শব্দটি লেখা রয়েছে তাদের ভোটাধিকার বর্তমানে বিচারপতিদের পর্যালোচনার অধীনে রয়েছে। অর্থাৎ এমনটাও হতে পারে যে তিনি ভোট দিতেও পারেন, এমনটাও হতে পারে তার ভোটাধিকার কিন্তু নষ্টও বা খর্ব হতে পারে। এবং আরেকটা হচ্ছে ডিলিটেড ভোটার, অর্থাৎ বাতিল ভোটার, যাদের নামের তালিকা থেকে সরাসরি বাদ দেওয়া হয়েছে। এই অবস্থায় থাকলে আপনি সরাসরি ভোট দিতে পারবেন না। অর্থাৎ এই অবস্থায় যদি আপনি এই দুটো কাজ না করেন তাহলে কিন্তু আপনি নর্মালি ভোট দিতে পারবেন না। কোন দুটো কাজ সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন, এবার প্রশ্নটি হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে পরে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে। অনেকের মনে এখন প্রশ্ন জাগছে যে নাম কেন বিচারাধীন তালিকায় গেল। মূলত নথিপত্রের অসঙ্গতি অথবা প্রমাণের অভাবেই এমনটা হয়। মনে রাখবেন যে কেবলমাত্র আধার কার্ড অথবা কেবলমাত্র রেশন কার্ড দিয়ে অনেকে রয়েছেন যারা হিয়ারিং করে, অর্থাৎ তারা আর এক্সট্রা কোনো ডকুমেন্টস দেয়নি। কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছে যে ভোটার তালিকায় নাম তুলতে গেলে আপনাকে নির্বাচন কমিশন নির্ধারিত যে 13টি ডকুমেন্টস বলেছে সেই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে আপনি যদি 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস দেখাতে না পারেন, অথবা আপনি যদি কোনো ডকুমেন্টস দিয়ে আসেননি, শুধুমাত্র আধার কার্ড এবং শুধুমাত্র আপনি রেশন কার্ড দিয়ে হিয়ারিং করে এসেছেন এবং আপনি ভেবেছিলেন যে হিয়ারিং তো করে এসেছি হয়তো আমার নাম উঠে যাবে, তো সেক্ষেত্রে সেই সমস্ত নাম, কিছু নাম রয়েছে যেগুলো ডিলিটেড হয়েছে এবং কিছু নাম রয়েছে যেগুলোকে আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে, অর্থাৎ তাদেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এইআরও অথবা ইআরওরা, বা তারা যেই সিদ্ধান্ত নিয়েছে তাদের সাথে একমত হতে পারেননি মাইক্রো অবজারভাররা। সেই কারণে সেগুলো পেন্ডিংয়ে ছিল, এবং যেহেতু এতগুলো পেন্ডিংয়ে ছিল সে কারণে এবার সুপ্রিম কোর্ট তাদেরকে, অর্থাৎ সেই পুরো লিস্টটাই এবার দায়িত্ব দিয়ে দিয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে অথবা জাজদের হাতে। এবার তারাই এখন সিদ্ধান্ত নেবে যে কি করা যাবে। দেখুন, যাদের নাম এই তালিকায় রয়েছে তাদের ভাগ্য এখন সরাসরিভাবে বিচারকদের হাতে। যদি বিচারক মনে করেন যে আপনার যেই নথিপত্রগুলো দিয়েছেন সেই নথিপত্র সঠিক, তবে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে। কিন্তু যদি আপনার মনে না হয়, বা এমন যদি হয় যে সেক্ষেত্রে যদি বিচারকরা যদি এমনটা মনে করেন যে আপনি যে নথিপত্রগুলো দিয়েছেন সেগুলো মোটেও সঠিক নয়, অথবা সেগুলোর মধ্যে কোনো প্রকারের সমস্যা রয়েছে, অথবা আপনি যেই নথি দিয়েছেন সেটা এনাফ নয়, এটা সব থেকে বড় ব্যাপার। যে শুধুমাত্র ধরুন আপনি আধার কার্ড আর ধরুন আপনি রেশন কার্ড দিয়ে হিয়ারিং করে এসেছেন, আপনার কাছে আর কোনো ডকুমেন্টসই নেই দেখানোর মতন, তাহলে সেক্ষেত্রে এই ডকুমেন্টস তো আর এনাফ নয়, যথেষ্ট নয়। আপনি কমিশন নির্ধারিত 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস দেখাতেই পারেননি, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ডিলিট হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তার কারণ বিচার বিভাগীয় আধিকারিকরা কিন্তু কোনোভাবে তারা রিস্ক নেবেন না, এবং যদি তারা মনে না করেন তাহলে যদি ছোটোখাটো ভুল হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নাম কাটা যেতে পারে। দেখুন, নাম যদি বাদ পড়ে অথবা ডিলিট হলে ফিরে পাওয়ার উপায়ও রয়েছে। কারো নাম
নাম যদি ডিলিটের তালিকায় চলে যায় তবে হতাশ হওয়ার কিছু নেই অথবা আপনাদের প্যানিক করার কিছু নেই, তবে দ্রুত পদক্ষেপ নেওয়াটা প্রয়োজন। কারণ 15 দিনের মধ্যে একটা সময়সীমা থাকে, অর্থাৎ ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হয়েছে 28 তারিখ, মার্চের 15 তারিখ পর্যন্ত আপনাদের কাছে সময় রয়েছে। এরই মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিইও অথবা ডিএম এর কাছে নির্দিষ্ট কারণ দর্শিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে গেলে পরে আপনাকে একটা ফরম্যাট দিয়ে দেবে, সেই ফরম্যাটে আপনাকে আবেদন করতে হবে যে আমি সমস্ত ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও বা আমি আমার সমস্ত ঠিকঠাক থাকা সত্ত্বেও আমার নাম ফাইনাল ভোটার তালিকাতে আসেনি। তো সেক্ষেত্রে দেখা হোক কেন আসেনি এবং আমার নাম যেন ফাইনাল ভোটার তালিকাতে আসে। তো এই মর্মে একটা আবেদন করতে হবে, সেক্ষেত্রে ফরম্যাট আপনি সেখানেই পেয়ে যাবেন। এছাড়া যদি আপনি চান তাহলে আপনি voters.eci.gov.in এখানে গিয়ে আপনি অনলাইনেও আপনি আপনাদের কমপ্লেন রেজিস্টার করতে পারবেন অথবা অ্যাপিল সাবমিট করতে পারবেন। অথবা সমস্ত কিছু দেখিয়েও যদি না হয় তাহলে আপনাকে নতুন করে ফর্ম 6 পূরণ করতে হবে। আবেদনের সাথে আপনাকে সমস্ত বৈধ ডকুমেন্টস ঠিকঠাক দিতে হবে এবং নতুন করে আপনি যদি কোনো ডকুমেন্টস অ্যাড করেন যেটা আপনি 14 তারিখ বা 14ই ফেব্রুয়ারির মধ্যে দেননি, তাহলে সেক্ষেত্রে সেই ডকুমেন্টস কতটা অ্যাকসেপ্টেবল হবে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণ নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছে যে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত যারা যেই ডকুমেন্টস জমা দিয়েছে সেই ডকুমেন্টসের ওপরই বিচার হবে। নতুন করে কেউ যদি ডকুমেন্টস অ্যাড করে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো সেক্ষেত্রে যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি একবার বিএলওকে জিজ্ঞেস করে অ্যাড করতে পারেন। যথাযথ ভ্যারিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়ার পর যদি আধিকারিকরা সন্তুষ্ট হন, অর্থাৎ বিচার বিভাগীয় আধিকারিকরা, এক্ষেত্রে আর অন্য কেউ নেই, এইআরও মাইক্রো অবজারভার কারণ নেই, শুধুমাত্র বিচার বিভাগীয় আধিকারিকদেরই বা জুডিশিয়াল অফিসারদেরই এখন দায়িত্ব রয়েছে। তারা যদি সন্তুষ্ট হন তবেই আপনার নাম সাপ্লিমেন্টারি লিস্টে যুক্ত করা হবে এবং যদি সন্তুষ্ট না হন তাহলে পরে সেক্ষেত্রে আপনাদের নাম যুক্ত করা হবে না। এটা হচ্ছে গিয়ে আন্ডার এডুকেশনের ক্ষেত্রে। এবং যদি আপনাদের নামের তালিকা বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইআরও এবং এইআরও অথবা ডিইও অথবা সিইও এরাই সিদ্ধান্ত নেবেন যে আপনাদের সাথে কি করা হবে। যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে সেক্ষেত্রে থাকবে না। দেখুন, নির্বাচনের আগে শেষ মুহূর্তে জটিলতা এড়াতে এখনই নিজের স্ট্যাটাস যাচাই করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যদি কোনো সংশয় থাকে এবং যদি এমনটা হয় যে আপনি জীবিত থাকা সত্ত্বেও আপনাদের নাম ডিলিটেড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার যে বিএলও রয়েছে অথবা যিনি আপনাদের বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে গেছেন তাকে একবার ফোন করবেন, ফোন করে জিজ্ঞেস করবেন যে আমি তো সব ডকুমেন্টস ঠিকঠাক জমা দিয়েছি, তবুও কেন আমার নাম ফাইনাল ভোটার লিস্টে আসলো না বা কেন ডিলিটেড হলো। তো তিনি আপনাকে উপায় বলে দেবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।